একবার ভাবুন তো, হাঁটতে হাঁটতে যদি কোটিপতি হওয়া যায় তাহলে কেমন হতো। এই যে লোকগুলোকে দেখতে পাচ্ছেন তার একটা তুমুল প্রতিযোগিতায় নেমেছে। যেই লোকটা সব থেকে বেশি সময় হাঁটতে পারবে তাকে দেওয়া হবে $1,000,000 পুরস্কার। তবে এর মধ্যে যারা হেরে যাবে সঙ্গে সঙ্গে তাদেরকে শুট করে মেরে ফেলা হবে। তো বন্ধুরা, চলো আমরাও তাদের এই যাত্রায় সঙ্গী হয়ে হারিয়ে যাই। মুভির শুরুতে রে নামের এক লোককে গাড়ি করে কোথাও যেতে দেখা যায়। আসলে তার কাছে একটা অফিসিয়াল নোটিশ এসেছিল যে তাকে দ্য লং ওয়াক নামের একটা ভয়াবহ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে, আর সেই প্রতিযোগিতাটি পুরো দেশে লাইভ দেখানো হবে। তবে এই প্রতিযোগিতায় কোনো টাকা পয়সা পুরস্কার হিসেবে দেওয়া হবে না, এখানে কেবল বিজয়ীর ইচ্ছে পূরণ করা হবে। আর সেই প্রতিযোগিতার জন্য রে তার মায়ের সাথে গাড়িতে করে যাচ্ছিল। আর এখানে পৃথিবীর বর্তমান করুণ পরিস্থিতির কথা জানা যায়। আসলে পৃথিবীতে এক ভয়াবহ যুদ্ধের ফলে সবকিছু ধ্বংস হয়ে গেছে। পুরো শহরে তাই মানুষের সংখ্যা অনেক কম, তার উপর রাস্তাঘাট সব ধ্বংসপ্রায়। এ কারণে এখন বেঁচে থাকার জন্য মানুষের লড়াই শুরু হয়ে গেছে। আর এই প্রতিযোগিতা হলো সেখানকার অনেক মানুষের এই দুরবস্থা থেকে মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা। কিন্তু বছরে মাত্র একবার এই প্রতিযোগিতা হয়, আর তাতে শুধুমাত্র 50 জন লোককে নির্বাচন করা হয়। রেকে তার মা জড়িয়ে ধরে কান্না করে আর বলে, যাস না বাবা, ওখানে যে যায় সে আর ফিরে আসে না। কিন্তু এখানে রে বলে, কিছু করার নেই মা, আমাকে যে করেই হোক না কেন এটা করতে হবে। এরপর রের মা তাকে অনেক কষ্টে চোখে পানি নিয়ে বিদায় জানায়। তার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু সে রেকে কিছুই বলতে পারে না। এখানে রে তার মাকে প্রমিস করে সে আবার ফিরে আসবে। এটা বলে রে তার মাকে বিদায় দিয়ে সেখান থেকে ভেতরে চলে যায়। আর কিছু সময় পর পিটার নামের একজন প্রতিযোগীর সঙ্গে রের পরিচয় হয়। কিছু সময়ের মধ্যেই দুজনের মধ্যে ভালো একটা বন্ডিং তৈরি হয়ে যায়। এরপর সেখানে থাকা হ্যাঙ্ক, বেকার, আস্তাবিস আর কম বয়সী প্রতিযোগী চার্লিকে নিয়ে নিজেদের একটা আলাদা টিম বানিয়ে ফেলে। এরপর দেখা যায় সেখানে আসে দ্য লং ওয়াক কম্পিটিশনের পরিকল্পনাকারী মেজর। কিন্তু তাকে দেখতে হাসি খুশি মনে হলেও সে ছিল একজন ভয়াবহ মাপের কঠিন লোক। মেজর সেখানে আসা সব প্রতিযোগীদের নাম ধরে ধরে ডাকতে থাকে, আর নাম অনুযায়ী একে একে সবাই এসে মেজরের থেকে মডেল ট্যাগ নিয়ে নিজেদের জায়গায় ফিরে আসে। এমনি করে 50 জন মেজরের থেকে ট্যাগ নিয়ে নেয়। এরপর মেজর জানায়, আমাদের দেশ এখনো সেই ভয়াবহ যুদ্ধ থেকে বের হতে পারেনি, আর এখনো দেশের পরিস্থিতি অনেক দুর্বিষহ, আর এসবের জন্য মানুষজন অনেক ক্লান্ত। কিন্তু এই লং ওয়াক সবাইকে মনে করিয়ে দেয় যে সংগ্রাম করে বেঁচে থাকাটা সবার দায়িত্ব। কারণ তার মতে দেশের এই পরিস্থিতির জন্য দারিদ্র্য কখনোই মূল ছিল না, এসবের জন্য মানুষের আলস্যই দায়ী। আর মানুষের হার মেনে নেওয়ার অভ্যাসের কারণেই এই প্রতিযোগিতার আয়োজন, যাতে মানুষ বুঝতে পারে যে সহনশীলতা আর শৃঙ্খলা কতটা গুরুত্বপূর্ণ। এরপর মেজর সবাইকে কম্পিটিশনের রুলস বলতে থাকে। সে জানায় প্রত্যেক প্রতিযোগীকে প্রতি ঘন্টায় প্রায় 3 মাইল করে হাঁটতে হবে, আর তার থেকে কম হলে প্রথম ওয়ার্নিং দেওয়া হবে। এরপর দ্বিতীয়বারও ওয়ার্নিং দেওয়া হবে, কিন্তু তারপরেই হবে একেবারে চূড়ান্ত নিরাপত্তা। আর এখানে কোনো ফিনিশিং লাইন নেই, আর থামারও কোনো জায়গা নেই। এখানে শুধু মৃত্যু পর্যন্ত হেঁটেই যেতে হবে। এসব বলে মেজর প্রতিযোগিতা শুরু করার জন্য বাতাসে গুলি চালায়, আর সাথে সাথেই এই প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আর সে 50 জন ছেলেরা একসাথে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। আর এখানে তাদের উপর নজর রাখার জন্য সশস্ত্র সৈন্যদের ট্রাকও যেতে থাকে। রে চারপাশটা দেখে লক্ষ্য করে সব জায়গায় ল্যান্ডস্কেপ লাগানো আছে, আর সবকিছু কেমন যেন নির্জন। বলতে গেলে সবকিছু মৃত্যুর মতো শান্ত মনে হচ্ছিল। সেখানকার সব জায়গাতে ক্যামেরা লাগানো আছে, আর এই ক্যামেরাগুলো তাদের জন্য সব জায়গায় লাগানো হয়েছে যারা অনলাইনে লাইভে এই প্রতিযোগিতা ঘরে বসে দেখছিল। এমনি করে তারা 7 মাইল হেঁটে চলে যায়। এরপরে এই প্রতিযোগিতার গ্র্যান্ড প্রাইজ নিয়ে কথা বলে। এটা শুনে বেকার জানায় সে তো শুধুমাত্র টাকা চায়, কিন্তু রে বেকারের কথা সম্মতি জানায় না। সে বলে শুধুমাত্র টাকার জন্য নিজের জীবন নিয়ে লড়াই করা সবকিছু হতে পারে না। এরই মধ্যে তাদের কাছে হারকনিস নামের একজন প্রতিযোগী আসে। হারকনিসের হাতে একটা ছোট নোটবুক দেখা যায়। আসলে এই নোটবুকে সবার নাম আর তাদের নম্বরগুলো লিখছিল। সে সবাইকে বলে সে আসলে এই দ্য লং ওয়াক নিয়ে একটা নোবেল লিখতে চায়, আর একবার সে উইন হয়ে গেলে সে ধনী হওয়ার সাথে সাথে অনেক বিখ্যাত হয়ে যাবে। এটা শুনে পিটার হেসে বলে, আরে ভাই, তুমি যদি সত্যি জিতে যাও তাহলে তোমাকে মনে রাখার জন্য কারোই নোবেলের প্রয়োজন পড়বে না। এরই মধ্যে দেখা যায় সবচেয়ে ছোট সদস্য চার্লির পায়ে ব্যথা শুরু হয়েছে। সে প্রচন্ড ব্যথায় ঠিক করে সবার সাথে তাল মিলিয়ে চলতে পারছিল না। এটা দেখে চার্লিকে ধরে সাথে নিয়ে হাঁটতে থাকে, আর পিটার পাশ থেকে চার্লিকে সাহস দিতে থাকে। কিন্তু অসম্ভব ব্যথার কারণে চার্লি অনেক চেষ্টা করলেও সে কিছুদূর গিয়ে প্রচন্ড যন্ত্রণার রাস্তায় পড়ে যায়। এটা দেখে সৈন্যরা 3 বার ওয়ার্নিং দেয়,
কিন্তু তাতেও যখন আর চার্লি উঠতে পারে না, তখন সে সেনাদের একজন এসে চার্লিকে সেখানে হেডশট করে মেরে ফেলে। এসব দেখে রে হতভম্ব হয়ে আসতে চলতে শুরু করে, যেটা দেখে একজন সৈন্য রেকে ফার্স্ট ওয়ার্নিং দিয়ে দেয়। পিটার তখন দ্রুত এসে রেকে টেনে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। এরপর মেজর নিহত ছেলেটির কথা ঘোষণা করে আর বাকিদেরকে হাঁটতে থাকার অর্ডার করে, কারণ এটা তো কেবল মৃত্যুর শুরু ছিল। এরপর তারা আরো কিছু সময় হাঁটতে হাঁটতে 17 মাইল পার করে যায়। আর এখানে রে পিটারকে জানায় সে প্রচুর ক্লান্তি বোধ করছে, আর সে তো এটাও জানে না যে সে আর কত সময় বেঁচে থাকবে। এ কথা শুনে পিটার বলে, আরে শেষে কি হবে সেটা ভাবার দরকার নেই, এখন শুধু সাহস নিয়ে এগিয়ে যাও। এরপর কথা বলতে বলতে রে, পিটার, বেকার আর হ্যাঙ্কের মধ্যে অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু প্রচন্ড গরমের কারণে তাদের পেছনে থাকা আর নামের একটি ছেলে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যায়। সে ওখানে ছটফট করতে থাকে, এমনকি তার খিঁচুনি শুরু হয়ে যায়। কিন্তু রে আর তার বন্ধুরা চিন্তিত হলেও তারা কিছুই করতে পারছিল না। এরই মধ্যে সেখানে থাকা বার্কোভিচ ছেলেটির অবস্থা দেখে মজা করতে থাকে। এরপর দেখা যায় সৈন্যরা সে ছেলেটিকে 3 বার ওয়ার্নিং করে, কিন্তু তাতেও সে ঠিক হচ্ছে না দেখে তাকে সেখানে গুলি করে মেরে ফেলে। এখানে দেখা যায় বাকিরা কষ্ট পেলেও বার্কোভিচ এনজয় করে আর বলে, আরে সবাই খুশি হচ্ছ না কেন, ও মারা যাওয়াতে আমাদেরই তো সুবিধা হলো। আর কিছু সময় পার হওয়ার পর তারা 25 মাইল পার হয়ে যায়। তখন বার্কোভিচের সাথে সেখানে জ্যাঙ্ক নামের একটা ছেলের পরিচয় হয়। জ্যাঙ্ক নামটা নিয়ে বার্কোভিচ মজা করতে থাকে। এরপর সে জ্যাঙ্কের মায়ের সম্বন্ধে বাজে কথা বলতে শুরু করে। এসব শুনে জ্যাঙ্ক ভীষণ রেগে যায় আর বার্কোভিচের উপর হামলা করতে শুরু করে, কিন্তু সে লক্ষ্যভ্রষ্ট হয়ে ছিটকে রাস্তায় পড়ে আঘাত পায়। সবাই তাকে দ্রুত উঠতে বলছিল, কিন্তু দেখা যায় সময়ের আগে উঠতে না পারায় সৈন্যরা তাকেও শেষ করে ফেলে। আর এসব দেখে রে আর বাকিরা বার্কোভিচকে দোষারোপ করতে শুরু করে, কিন্তু এখানে বার্কোভিচ হাসতে থাকে আর বলে, আরে ভাই, আমার এখানে কি দোষ, আমি তোকে ছুঁয়েও দেখলাম না। অন্যদিকে দেখা যায় তাদের মধ্যে একজন প্রতিযোগীর অনেক পটি পেয়েছে, আর অনেকক্ষণ চেপেও সে না রাখতে পেরে রাস্তার সবার সামনে দাঁড়িয়ে পড়ে। এটা দেখে সৈন্যরা তাকে 3 বার ওয়ার্নিং দেয়। তাও যখন সে ঠিক করে হাঁটতে পারছিল না, তখন তাকেও শুট করে মেরে ফেলে। এরই মধ্যে রাত নেমে আসে, কিন্তু সবাই নিজেদেরকে বাঁচানোর জন্য অনবরত হেঁটেই চলছিল। অন্যদিকে রেকে দেখা যায় সে ঘুমের ঘরে ডুবে যেতে থাকে আর কল্পনায় তার মাকে দেখতে পায়। কিন্তু ঠিক সময় পিটার রেকে জাগিয়ে বলে, সচেতন থাকো। তখন রে বলে, আমার মায়ের কথা মনে পড়ছে। এখানে পিটার রেকে সান্ত্বনা দেয় আর বলে, খুব তাড়াতাড়ি তুমি তোমার মার সঙ্গে দেখা করতে পারবে। এমনি করে সময় কাটতে থাকে আর ঘুমের ঘরে রে ধীরে ধীরে হাঁটতে শুরু করে, তাই তাকে দ্বিতীয় ওয়ার্নিং দেওয়া হয়। আর কিছু সময় পর রে নিচে পড়ে যায়, কিন্তু সাথে সাথে রে উঠে দাঁড়ায়। আর এখানেই জানা যায় কোনো প্রতিযোগীর 3টা ভুল মাফ করা হয়, যখন সে টানা 3 ঘন্টায় কোনো ভুল ছাড়াই হাঁটতে থাকে। পিটার তখন রেকে সাহায্য করার জন্য তাকে ধরে এগিয়ে নিয়ে যেতে শুরু করে, কিন্তু এতে উল্টো রে রেগে পিটারকে বলে, দেখানোর জন্য আর এসব করার প্রয়োজন নেই। আসলে তুমি তো চাও যে আমি পরে মরে যাই, আর তাহলেই তুমি জিততে পারবে। এরপর আরো কিছু সময় পর সবাই একটা পাহাড়ের কাছে চলে আসে, আর এবারে চড়াই রাস্তা তাদের জন্য একটা মৃত্যু ফাঁদের মতো হয়ে দাঁড়ায়, কারণ পাহাড়ি রাস্তা হওয়ার কারণে অনেকেই পিছিয়ে পড়ে যায়। আর এই কারণে তাদেরকে একে একে শুট করে মেরে ফেলা হচ্ছিল। এসব দেখে রে তার সব শক্তি আর চেষ্টা দিয়ে চালিয়ে যায়, কিন্তু মাঝপথে রে ভাবতে থাকে সে হয়তো আর এগোতে পারবে না। ঠিক সেই সময় পিটার এসে রের হাত ধরে তাকে এগিয়ে নিয়ে যায় আর বলতে থাকে কিছুতেই থামা যাবে না। পিটারের এমন ব্যবহার দেখে রে ইমোশনাল হয়ে পড়ে আর নিজের ব্যবহারের জন্য পিটারের কাছে ক্ষমা চায় আর বলে, আমার ওভাবে তোমার কথাগুলো বলা ঠিক হয়নি। তখন পিটার বলে, ওসব আমি মনে রাখিনি, তুমি এ নিয়ে চিন্তা করো না। এরপর তারা সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। অন্যদিকে দেখা যায় বেকারেরও প্রচুর পটি এসেছে, সেও এই নিয়ে ভীষণ টেনশনে পড়ে যায়। এরপর কোনো উপায় না পেয়ে বেকার রাস্তাতেই পটি করে দেয়, কিন্তু সৈন্যরা তাকে শুট করার আগে সে আবারও হাঁটতে শুরু করে। এরপর তারা সবাই 59 মাইল পথ পার হয়ে সামনে এগিয়ে যেতে থাকে। এদিকে দেখা যায় রে আবারও অনেক দুর্বল হয়ে পড়ছিল, তাই সে পিটারকে বলে, কথা বলতে থাকো, তাহলে আমরা আর মনোযোগ হারাবো না। আর এখানে রে জানায় সে শুধু এই প্রতিযোগিতায় জেতার জন্য বা টাকার জন্য আসেনি, সে বিশ্বাস করে তার জীবনের হয়তো কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে। এরপর তারা 67 মাইল পার হয়ে যায়। এদিকে হ্যাংয়ের অবস্থা প্রচুর খারাপ হয়ে গিয়েছিল, সে অনেক কষ্টে হাঁটতে থাকে। এরই মধ্যে পিটার তাকে কিছু বলতে গেলে হ্যাং নিজের কষ্টটা পিটারের উপরে দেখায় আর তার সাথে বাজে আচরণ করে, তাও সে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে হারকসনকে দেখা যায় তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে গিয়েছিল, কারণ তার গোড়ালি মুচকে গেছে, আর এই কারণে সে আর বাকিদের সাথে দ্রুত এগিয়ে যেতে পারছিল না, সে হাঁটতেই পারছিল না। এসব দেখে সৈন্যরা তাকে ওয়ার্নিং দেয়। এদিকে রে তাকে সাহস জুগিয়ে যাচ্ছিল, কিন্তু সে আর নিজেকে সামলাতে পারছিল না। এরই মধ্যে ওয়ার্নিং শেষ হয়ে যাওয়ার কারণে সৈন্যরা তাকে শুট করে মেরে ফেলে। এসব দেখে রে আর পিটার অনেক কষ্ট পায়। তবে এখানে বার্কোভিচ তাদেরকে নিয়ে মজা
করতে থাকে আর বলে, এই তোমাদের বন্ধুর জন্য তোমরা একটা গান বা কবিতা তো বলতে পারো। এসব শুনে পিটার ভীষণ রেগে যায় আর তাকে খুনি বলে ডাকতে থাকে আর নিজেদের মধ্যে ঝগড়া করে এগিয়ে যায়। এরই মধ্যে তারা সবাই 100 মাইল অতিক্রম করে ফেলে। এরপর মেজর সেখানে এসে সবাইকে এত সময় টিকে থাকার জন্য অভিনন্দন জানায়, কিন্তু তাদের এই খুশি বেশি সময়ের জন্য ছিল না। এরই মধ্যে দেখা যায় একটি ছেলে দৌড়ে সেখান থেকে পালিয়ে একটা বিল্ডিং এর দিকে পালাতে থাকে, কিন্তু ভিতরে ঢোকার আগেই তাকে শুট করে মেরে ফেলা হয়। এরপর যখন তারা 103 মাইল পথ পার হয়ে যায় তখন বেঁচে থাকা সবাই নিজেদের মধ্যে এই নিয়ে কথা বলতে থাকে যে তারা জিতলে কি চাইবে। এখানে বেকার বলে, আমি চাঁদে যাওয়ার জন্য একটা রকেট চাইবো। তখন হ্যাং বলে, আমার তো 10টা সুন্দরী মেয়ে চাই। এরপর পিটার বলে, আমি একজনের বদলে 2জন বিজয়ীর ইচ্ছা পূরণ করব। কিন্তু যখন রেকে জিজ্ঞেস করা হয় সে জানায় সে এই পুরো সিস্টেমটাকে বদলে দিতে চায়। এটা শুনে বাকিরা রেকে বলে, কিন্তু এই ইচ্ছা পূরণের মাধ্যমে কিছুতেই আমাদের দেশের পরিস্থিতি বদলে যাবে না। আর এবার সবাই রেগে মেজর আর লংওয়াকের পুরো সিস্টেমের লোকেদের বাজে বাজে গালি দিতে থাকে। এরই মধ্যে দেখা যায় রাত হলে প্রচুর বৃষ্টি শুরু হয়ে যায়। সবাই সে বৃষ্টিতে ভিজে ভিজে এগিয়ে যেতে থাকে। আর এখন রে ঘুমে প্রায় চোখে অন্ধকার দেখছিল। তখন পিটার রেকে ধরে তার কাঁধে মাথা রেখে এগিয়ে যেতে বলে, যাতে করে রে একটু হলে বিশ্রাম নিতে পারে। পরদিন সকালে তারা সবাই 144 মাইল পথ পার হয়ে সামনের দিকে এগিয়ে যায়। আর এখানকার সবার অবস্থা ভীষণ করুণ হয়ে গিয়েছিল। এরপর হাঁটতে হাঁটতে রে নিজের অতীতের কিছু ঘটনা পিটারকে বলতে শুরু করে। সে জানায় তার বাবা তাকে ছোটবেলার দর্শন সঙ্গীত আর এমন সব বিষয় শিখিয়েছিলেন যেগুলো কিনা সরকার নিষিদ্ধ করে দিয়েছিল, কারণ সরকার ওইসব বিষয়গুলোকে দেশদ্রোহী মনে করত। আর একদিন ওই মেজর তাদের বাড়িতে আসে আর তার বাবাকে বলে সে যেন এই দেশের প্রতি অনুগত আছে সেটা প্রমাণ করতে পারে এবং এই নিষিদ্ধ শিক্ষাগুলো বন্ধ করতে বলে। কিন্তু তার বাবা তার মুখের উপরে না করে দেয় আর মেজর তাকে সেখানে মেরে ফেলে। আর এখানে রে জানায় সে মেজরকে মেরে তার বাবার মৃত্যুর বদলা নিতে চায়। আর একবার সে জিতে গেলে সে একটা কার্বান রাইফেল চাইবে আর এরপর সেটা দিয়ে সে তার বাবার খুনিকে শেষ করে ফেলবে। এমনি করে যখন সবাই 170 মাইল পথ অতিক্রম করে তখন পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে যায়। দেখা যায় সেখানে থাকা একজন প্রতিযোগী সেই সৈন্যদের কাছে গিয়ে সাহায্য চাইতে থাকে, কিন্তু তারা উল্টো ছেলেটাকে গুলি করে ফেলে দেয় এবং তার উপর দিয়ে সে ট্রাক নিয়ে এগিয়ে যায়। এরই মধ্যে দেখা যায় একটি ছেলে পাগলের মতো জামা কাপড় খুলে অন্যদিকে ছুটতে শুরু করে আর সৈন্যরা সে ছেলেটাকে শেষ করে ফেলে। এরপর রাত হলে তারা 200 মাইল পথ পার করে এগোতে থাকে। এরই মধ্যে আস্টিভেন রেকে জানায় হ্যাং তো প্রায় পড়ে যাচ্ছে। এটা শুনে সে দ্রুত হ্যাংয়ের কাছে চলে আসে আর তাকে ধরে সাহস জোগাতে থাকে, কিন্তু এখানে হ্যাং আর সামলাতে না পেরে জাস্ট শান্ত হয়ে পেছনে সৈন্যদের কাছে চলে আসে আর সৈন্যরা তাকে সেখানে শুট করে মেরে ফেলে। এটা দেখে সবাই হতভম্ব হয়ে যায়। তখন হ্যাংয়ের বন্ধু বেকার নিজেকে সামলাতে না পেরে দৌড়ে হ্যাংয়ের কাছে চলে আসে। সৈন্যরা তখন তাকে ওয়ার্নিং দিতে থাকে, কিন্তু তাকে শুট করার আগেই রে এসে তাকে টেনে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় আর চিৎকার করে তাকে সান্ত্বনা দিয়ে বলে হ্যাং চলে গেছে, এখন চাইলেও আমরা কিছুই করতে পারবো না। পরদিন ভোরবেলা সবাই 209 মাইল পার করে ফেলে। আর এখন দেখা যায় শুধুমাত্র রে, পিটার, বেকার, বার্কোভিস, আস্টিভিস আর পার্কার বেঁচে আছে। আর এখানে সবাই বলাবলি করছিল যে হ্যাংই এমন একজন ছিল যার জন্য তার ওয়াইফ বাড়িতে অপেক্ষা করে বসেছিল। আর এখানে সবাই সিদ্ধান্ত নেয় তাদের মধ্যে যে জিতবে সেই হ্যাংয়ের ওয়াইফকে কিছু টাকা দিয়ে সাহায্য করবে, কিন্তু তারা বার্কোভিসকে বলে তোমার কিছুই দিতে হবে না। সবাই বার্কোভিসকে একা করে দেয়। এসব দেখে সে অনেক কষ্ট পাচ্ছিল। সে তখন রের কাছে আসে আর জানায় সেও হ্যাংয়ের মৃত্যুতে অনেক কষ্ট পেয়েছে আর এবার সে সবার কাছে ক্ষমা চেয়ে তাদের সাথে থাকার সিদ্ধান্ত নেয়। রেও তাকে নিজেদের দলে নিয়ে নেয়, কিন্তু এরপরেই দেখা যায় বার্কোভিস কেমন যেন অদ্ভুত আচরণ করতে থাকে। সে মানসিক ভারসাম্য হারাতে শুরু করে আর একটা সময় সে সবার সামনে গিয়ে নিজের গলায় ছুরি ঢুকিয়ে দেয়। এসব দেখে সবাই অনেক ভেঙে পড়ে, কিন্তু কিছুই না করতে পেরে সেখানে থাকা সবাই আবার সামনের দিকে হাঁটতে থাকে। এরপর তারা সবাই গান গাইতে গাইতে হাঁটতে থাকে যাতে তারা নিজেদের মনোবল হারিয়ে না ফেলে। এরপর তারা 278 মাইল পথ পার হয়ে এগিয়ে যায়। তখন দেখা যায় সবাই সে শহরের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল যেখানে রের মা থাকে। এই কথা জানতে পেরে পার্কার বলে রে তো অনেক ভাগ্যবান যে সে আবারও একবার তার মায়ের সাথে দেখা করার সুযোগ পাচ্ছে। কিন্তু এখানে পিটার বলে তুমি তো ভুল বললে, এটা তো উল্টো একটা অভিশাপ, এটা তো রের কাজ আরো কঠিন করে তুলবে। এরপর যখন তারা 286 মাইল অতিক্রম করে তখন তারা রের শহরে চলে আসে। এরই মধ্যে দেখা যায় রের একটি জুতো ছিঁড়ে গেছে। এটা দেখে বেকার বলে অন্য জুতোটাও খুলে ফেলো, আর সেটা না করলে রে ভারসাম্যহীনতার কারণে দ্রুত ক্লান্ত হয়ে পড়বে। এরপর একটু সামনে গেলে রে তার মাকে দেখতে পায়। প্রথমত রে দূর থেকেই তার মাকে হাত নেড়ে ইশারা করে, কিন্তু পরের মুহূর্তে রে ইমোশনাল হয়ে পড়ে আর দৌড়ে তার মাকে এসে জড়িয়ে ধরে। এসব দেখে সবাই রেকে আটকানোর চেষ্টা করতে থাকে আর রের মা চিৎকার করে রেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করে। এদিকে সৈন্যরা ছুটে আসে রেকে গুলি করার জন্য। এরই মধ্যে সেখানে পিটার দৌড়ে আসে তাকে টেনে আবারও লাইনে নিয়ে আসে আর এভাবে পিটার রের জীবন বাঁচিয়ে নেয়।
এরপর পিটার রেকে তার নিজের জীবনের গল্পগুলো বলতে শুরু করে। সে যেন যুদ্ধের সময় তার বাবা মা মারা গিয়েছিল, আর তারপর তার চাচা তাকে নিয়ে নেয়, কিন্তু তার চাচা সবসময় তাকে মারধর করতে থাকতো। আর যখন পিটারের বয়স 10 বছর হয় তখন সে তার চাচার বাড়ি থেকে পালিয়ে যায়, আর সে রাস্তার কিছু শিশুদের সাথে থাকতে শুরু করে। এরপর থেকে তাদের সাথে মিশে চুরি ছিনতাই করে জীবন কাটাতে শুরু করে। এরপর একদিন কিছু লোকেদের সাথে পিটারের মারপিট হচ্ছিল, আর সেই সময় তার গলায় ছুরির আঘাত লেগে যায়। এরপর যখন তার জ্ঞান ফেরে সে নিজেকে হাসপাতালে দেখতে পায়, কিন্তু সে ওই ছেলেটিকে কোনো দোষ দেয়নি, সে নিজের ভুলের জন্য নিজেকে দোষ দিয়েছিল। আর ঠিক সেই দিন থেকেই পিটার নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল যে তার জীবনে যতই বাধা আসুক না কেন সে সবসময় জীবনে বেঁচে থাকার জন্য আলোর পথ খুঁজে যাবে। পিটার আরও জানায় সে জিতলে অনেক টাকা দাবি করবে, যা দিয়ে সে পথ শিশুদেরকে সাহায্য করতে পারবে। এরপর যখন তারা 306 মাইল অতিক্রম করে তখন অস্টিফিস সবাইকে সতর্ক থাকতে বলে আর জানায় এরপর আর কেউ কাউকে সাহায্য করতে পারবে না। এ কথায় সবাই রাজি হয়, কিন্তু এই মুহূর্তটি খুবই মর্মান্তিক ছিল। কিছু সময় পর দেখা যায় বেকারের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে, কিন্তু কেউ আর তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। এরই মধ্যে দেখা যায় বেকার পাগলের মতো দৌড়ে এক সৈন্যের কাছে চলে আসে, আর সৈন্যের হাত থেকে রাইফেল কেড়ে নিয়ে তাকে শুট করে দেয়। এরপর নিজেও মারা যায়। অন্যদিকে সন্ধ্যা হয়ে আসলে দেখা যায় বেকারের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। এটা দেখে পিটার আর রে সে রুলস ভেঙে তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, কিন্তু এখানে বেকার বুঝে গিয়েছিল সে আর বেশি সময় বাঁচতে পারবে না, তাই সে নিজের গলায় থাকা লকেটটা খুলে তার হাতে দিয়ে দেয় আর বলে যে বেঁচে থাকবে সে যেন এই লকেটটি তার দাদির কাছে পৌঁছে দেয়। বেকার আরো বলে আমার মৃত্যুর সময় তোমরা কেউ পিছনের দিকে তাকাবে না। সবাই তাকে সামলানোর চেষ্টা করে, কিন্তু বেকার হাল ছেড়ে দেয়। এরপর সে ক্লান্ত হয়ে রাস্তায় পড়ে যায়, আর সাথে সাথে সৈন্যরা তাকে শুট করে মেরে ফেলে। রাত হলে দেখা যায় তারা এখন পর্যন্ত 326 মাইল হেঁটে এসেছে, আর এখনো রে, পিটার আর অস্টিভিস বেঁচে আছে। তারা তিনজন একটা বিশাল ব্রিজের উপর দিয়ে হাঁটছিল, আর তাদের সামনে মেজর ট্রাক নিয়ে যাচ্ছিল। রের মাথা খারাপ হয়ে যায়, আর সে মেজরকে বাজে কথায় গালিগালাজ করতে শুরু করে। আর সেই মেজর শুধু হাসি আর বলে তোর এই রাগ আর জেদি তোকে বিজয়ী করবে। এরই মধ্যে এখানে অস্টিভিস তাদেরকে নিজের আসল সত্যিটা জানায়। সে বলে সে হলো এই মেজরের অবৈধ সন্তান, আর সে তার বাবার সাথে থাকার ইচ্ছাতে এখানে এসেছিল, কিন্তু এখন তার শরীর আর সায় দিচ্ছে না। এ কথা বলে সে পিটার আর রেকে এতক্ষণ তার সাথে থাকার জন্য ধন্যবাদ জানায়, আর সে দাঁড়িয়ে পড়ে। এরই মধ্যে সৈন্যরা এসে অস্টিভিসকে গুলি করে মেরে ফেলে, আর এবার শুধুমাত্র রে আর পিটার বেঁচে আছে। এরই মধ্যে প্রচুর বৃষ্টি শুরু হয়ে যায়। তারা দুজনে সে বৃষ্টির মধ্যে এগিয়ে যেতে থাকে, আর এখানে পিটার জানায় আগে আমি মৃত্যুকে অনেক ভয় পেতাম, তবে এই কদিনে এত মানুষের প্রাণ নিজের চোখের সামনে যেতে দেখে আমি এটা বুঝে গেছি যে মানুষের জীবনে মৃত্যুই পরম সত্য, আর আমরা শুধু এটাই বেছে নিতে পারি যে কি করে আমরা সেটা মেনে নিতে পারবো। এরপর তারা 331 মাইল পথ পার হয়ে একটা শহরে এসে পৌঁছায়। সেই জায়গায় প্রচুর মানুষ অপেক্ষা করছিল এটা দেখার জন্য যে তাদের মধ্যে আসলে কে বেঁচে থাকবে শেষ পর্যন্ত। এরই মধ্যে হঠাৎ পিটার বসে পড়ে আর জানায় সে হার মেনে নিতে চায়, যাতে করে রে জিতে যায় এবং সে আবার নিজের মায়ের কাছে ফিরে যেতে পারে। কিন্তু রে পিটারকে উঠিয়ে নেয় আর বলে হাঁটতে থাকো, আমরা দুজন একসাথে যাব। আর এখানে পিটার আবারও সামনের দিকে এগিয়ে যায়, আর সে তো বুঝতেই পারছিল না যে রে পিছনে দাঁড়িয়ে পড়েছে। যেহেতু রের কাছে আগে থেকে 3টা ওয়ার্নিং ছিল, তাই দাঁড়িয়ে পড়ার সাথে সাথেই সৈন্যরা রেকে গুলি করে মেরে ফেলে। আর দেখা যায় এখানে মেজরি এসে রেকে শেষ গুলিটা করে একেবারে শেষ করে দেয়। আর যতক্ষণে পিটার সবকিছু বুঝতে পারে সে একেবারে কষ্টে ভেঙে পড়ে। সেখানে থাকা সবাই পিটারের জয়লাস করতে থাকে, আর সেই সময় মেজর পিটারের দিকে এগিয়ে আসে। এরপর পিটারকে দ্য লং ওয়াকের বিজয়ী হওয়ার জন্য অভিনন্দন জানায়। আর এখানে মেজর জিজ্ঞেস করে তুমি কি চাও। পিটার অনেক কষ্টে নিজেকে সামলে নেয় আর বলে আমি একটা কার্বান রাইফেল চাই, যাতে সেটা নিয়ে নিজের সান্ত্বনার স্মৃতি হিসেবে দেখাতে পারি। সেখানে থাকা সৈন্যরা দিতে না চাইলেও মেজর পিটারকে দেওয়ার জন্য অর্ডার দেয় এবং বলে ও কারো ক্ষতি করবে না, ও আরো আমাদের দেশের ভালো করতে চায়। এরপর পিটার সে রাইফেল হাতে নিয়ে মেজরের দিকে তাক করে। মেজর পিটারকে শান্ত করে আর বলে তুমি বোকামি করে নিজের জয়টা নষ্ট করো না। কিন্তু নিজের সব কষ্টগুলো বের করে দিয়ে চিৎকার করে পিটার বলে এটা রের জন্য। এটা বলার সাথে সাথেই সে ট্রিগার চেপে দেয় আর মেজরকে সেখানেই মেরে ফেলে। এরপর সেই রাইফেলটি পিটার সেখানেই রেখে সামনের দিকে এগিয়ে যায়। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লেগেছে এই মুভিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকদিন পর আবারও ভিডিও নিয়ে হাজির হলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।